এখন এখান থেকে ইয়ালা থেকে চেক আউট করছি। ইয়ালা যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে এখন আমরা চেক আউট করছি। চেক আউট করে আমরা এখন গাড়ি এসে গেছে। চেক আউট করে আমরা মিরিসা যাব। মিরিসাতে সাইট সিইং আছে, যেখানে যেখানে সাইট সিইং রয়েছে সেগুলো করে আমরা তারপরে আমাদের হোটেলে যাব। এখান থেকে মিরিসা যেতে সময় লাগবে এই 2-2.5 ঘন্টা মতো। রাস্তার ধারে ধারে সারি সারি ফলের দোকান। স্থির করলাম আমরাও কিনে নেব বেশ কিছু ফল। তার সাথে এখানকার ফ্রুট মার্কেটটাও আপনাদের দেখিয়ে দেওয়া যাবে। এই যে হলুদ রঙের যে ফলটি দেখছেন, এটির নাম কোকো। এর ভেতরেই পাওয়া যায় কোকো পাল্প, যার থেকে চকলেট তৈরি হয়। সমুদ্র তটবর্তী জায়গা বলে প্রচুর পরিমাণে ডাব পাওয়া যায় এখানে। অনুরাধাপুরাতে যেরকম স্তূপ দেখেছিলাম সেরকমই একটা স্তূপ রয়েছে সাদা রঙের, ভীষণ সুন্দর। সেটা গাড়ি থেকে নেমে পড়লাম সেটা দেখবার জন্য। 2য় শতাব্দীতে রুহুনার রাজা কাভান্তিসা, ওনারই রাজত্বকালে তৈরি হয়েছিল এই বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ বিহারের উচ্চতা 156 ফিট। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন গৌতম বুদ্ধের ফোরহেড টুথ রেলিক অর্থাৎ কপালের অংশ রয়েছে এই স্তূপের মধ্যেই। শোনা যায় 2000 বছর আগে গৌতম বুদ্ধ এই জায়গাতেও এসে ধ্যান করেছিলেন স্বয়ং। তার সঙ্গে নাকি ছিল 500 জন অনুগামী। গৌতম বুদ্ধের শরীরের যে সংরক্ষিত স্মৃতিচিহ্ন গুলোর মধ্যে থাকে, স্তূপের সেই জায়গায় জনসাধারণের ঢোকা নিষেধ। অতএব এবার এগিয়ে যাব প্রস্থান পথের দিকে। গিয়ে গাড়িতে উঠবো, এগিয়ে যাব মিরিসার দিকে। সড়ক পথে ইতিমধ্যেই চলে এসেছি 145 কিলোমিটার। অরণ্য সফরের ক্লান্তিতে এই 2 ঘন্টা মোটামুটি ঘুমিয়েই কেটে গেছে। চোখ খুলেই দেখি এসে পড়েছি সোনালী বালুকা বেলায়। সামনে সুনীল সুবিশাল ভারত মহাসাগর। এক নিমেষেই সমুদ্রের রঙে হারিয়ে গেল, ধুয়ে মুছে গেল আমাদের সব ক্লান্তি। ওই যে সমুদ্র থেকে কিছুটা ভেতরে গিয়ে একটা মন্দির দেখছেন, ওটা বৌদ্ধ মন্দির, পারাভিদুয়া টেম্পল। এই মন্দিরকে আবার কেউ কেউ পিজন আইল্যান্ড টেম্পলও বলে। লোহার ব্রিজটি দিয়ে সরাসরি যাওয়া যায় মন্দিরটিতে। এর টিকিট মূল্য 500 LKR। যে সমস্ত পর্যটকরা ভাবেন প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার সেরা স্থান সমুদ্র, কথা দিচ্ছি এ জায়গা আপনাকে নিরাশ করবে না। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি এসে পৌঁছে গেছি। এটা মিরিসা নয়, এটা মাতারা বিচ। এখানে এসে খানিকক্ষণ সময় কাটালাম, তারপর গাড়িতে উঠে আমরা মিরিসার দিকে রওনা দেব। এবার আমরা এসে পড়েছি শ্রীলঙ্কার অন্যতম সেরা সমুদ্র সৈকতে, কোকোনাট ট্রি হিল। চলুন নিয়ে যাই আপনাদেরও। কোকোনাট ট্রি হিল, এই পাহাড়টি একটি প্রাইভেট প্রপার্টি, কিন্তু তাতে কি, লাল মাটির পাহাড়, তার গায়ে সারি সারি নারকেল গাছ, তার ঠিক পায়ের তলায় রয়েছে নীল সমুদ্র, ভারত মহাসাগর। কি ঢেউ, কি স্রোত এই জায়গাটায়, দেখুন একবার। এই যে পাথরগুলো এখন আপনারা দেখছেন, যেখানে এসে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে, তারই পাশ দিয়ে রয়েছে কোকোনাট ট্রি হিলে উঠবার রাস্তা। আর্নস্ট হ্যাকেল তার লেখা বই আ ভিজিট টু সিলন গ্রন্থে বর্ণনা করেছেন তারই অভিজ্ঞতা। সূর্যাস্তের সময় লেখক এসেছিলেন এই কোকোনাট ট্রি হিলে। আমরা অবশ্যই এসেছিলাম এই দিনের বেলাতেই, তবে আপনারা চাইলে সূর্যাস্তের সময় এসে দেখতে পারেন। আশা করছি অবশ্যই দারুণ লাগবে এই জায়গাটা।
কম্পিউটার ওয়ালপেপার অথবা শ্রীলঙ্কার বিভিন্ন দেওয়ালে টাঙানো ছবিতে এই জায়গাটির ছবি অবশ্যই থাকবে, খেয়াল করবেন। সারি সারি নারকেল গাছ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, তারই ফাঁক দিয়ে ভারত মহাসাগরের সুনীল জল। লালচে এই পাহাড়ের টিলায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ইচ্ছে করে তাকিয়ে থাকি এই সুনীল জলের দিকে। কোকোনাট বিচ পাহাড়ের ওপরে 15টা স্টেপ, আরেকটা স্লোপ আছে, তারপর 15টা স্টেপ উঠে এসে পাহাড়ের উপর থেকে আমরা সমুদ্রকে দেখছি। কোকোনাট হিলে ওঠানামার এটাই রাস্তা, সংকীর্ণ পথ, তারই দুধারে আনারস গাছের সারি। এখানে ফিশিং, স্নরকেলিং, তারপর ডিপ সি এক্সপ্লোরিং, নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটি, সি অ্যাক্টিভিটি রয়েছে আর কি। ওই দেখুন, আবার একটা কাঁকড়া জলের সঙ্গে উঠে এসেছে। আমাদের কারোরই এই জায়গাটা সৌন্দর্য ছেড়ে যেতে মোটেই ইচ্ছে করছিল না। ওই দেখুন কি সুন্দর একটা দোলনা রয়েছে আবার সমুদ্রের ধারটাতে। চলুন একবার কাছে গিয়ে দেখি। আমাদের ভারতবর্ষে এই রকম ফাঁকা বীচ কিন্তু দেখতেই পাওয়া যায় না। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম জানেন, এখানকার স্থানীয় লোকেদের সমুদ্রে নামার কোনো রকম ক্রেজই দেখলাম না। জায়গাটা কোস্টাল বলে তারা বোধহয় সমুদ্র দেখে দেখে অভ্যস্ত। এই দোলনাটাতে চড়বার সকলেরই খুব ইচ্ছে ছিল। কাছে গিয়ে দেখি ঢেউয়ের জলে একেবারে ভিজে গেছে দোলনাটা। কিন্তু তাতে কি, এমন একটা সুন্দর জায়গায় এসে এই ইচ্ছেটাই বা অপূর্ণ থাকবে কেন? ভিজুক জামা কাপড়, এরপর তো আমরা হোটেলেই ফিরব, এই ভেবে বসেই পড়লাম একে একে। জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, হোটেলে ফিরতে হবে এবার। এদিকে সন্ধে হয়ে আসছে ক্রমশ। দ্য পয়েন্ট গেস্ট হাউস, এটাই আজকের আমাদের মিরিসার আস্তানা। আসুন দেখাই আপনাদেরও। আর যদি আপনারাও এই গেস্ট হাউস বুক করতে চান, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ট্যারিফ এবং ডিটেলও থাকবে সেখানেই। প্রতিটি ঘরের সঙ্গে রয়েছে একটি করে ব্যালকনি। দাঁড়ান দেখাচ্ছি। একেবারে সন্ধে হয়ে গিয়েছে এই মুহূর্তে, তাই কাল সকালে আরো ভালো করে দেখাবো এই দিকটা। গুড মর্নিং। সকালে উঠেই এসে গিয়েছি ব্যালকনিটাতে আবার। এই যে পাঁচিলটা দেখছেন, এর ডান দিক দিয়ে গিয়ে আমাদের এন্ট্রান্স ছিল, আর বাঁ দিকের রাস্তাটা কিছুটা এগোলেই আর একটা লেফট টার্ন পড়বে। সেটা দিয়ে গেলেই পড়বে সমুদ্রের ধার। সেখানে রয়েছে একটি প্রাইভেট বিচ। গুড মর্নিং। আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যেই যাব ওয়েল ওয়াচিংয়ের জন্য, কিন্তু ওয়েদার বেশ খারাপ। কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে, আর এখনও পর্যন্ত হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ওয়েদার যদি না ক্লিয়ার হয় তাহলে আমাদের বলা হলো ফোন করে যে কোস্ট গার্ড তাহলে আমাদেরকে রিজেক্ট করে দেবেন, মানা করে দেবেন, যে তাহলে ফুল টাকা আমাদের রিফান্ড করা হবে। তার থেকেও বেশি দুঃখের হচ্ছে যদি ওয়েল ওয়াচিং না করতে পারি তাহলে খুব খারাপ লাগবে, কারণ এটার জন্য ভীষণ আমরা মানে কি বলবো, কিনলি আমরা ওয়েট করেছিলাম ওয়েল ওয়াচিংয়ের জন্য। তো চলুন যাওয়া যাক, মিরিসা হারবারের দিকে এগিয়ে যাই। আমরা এইমাত্র হারবারে এসে পৌঁছলাম, আমাদের হোমস্টে থেকে 5 মিনিট। আমরা এসে পড়েছি, এখান থেকেই জাহাজ ছাড়ে। দেখে নি ওখানকার কি পরিস্থিতি এই মুহূর্তে। নৌকোগুলো সব দাঁড়িয়ে আছে, অন্যান্য যাত্রীরাও কেউ কেউ এসে অপেক্ষা করছেন, কিন্তু কর্তৃপক্ষের কারুকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তো দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আসলে ওয়েল ওয়াচিং এর আগে আমরা কখনো করিনি, তাই বেশ আশা নিয়ে এখানে আসা। কিন্তু এসেই জানেন তো মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ জাহাজ যাবে না সমুদ্রে। কোস্ট গার্ডের ওয়ার্নিং আছে, ওয়েদার ভালো নয়, সেই জন্য আজকে হবে না। আমরা তো আজকে বেরিয়ে যাব কলম্বোর জন্য, আমাদের আর ওয়েল ওয়াচিং হবে না। আচ্ছা, আমরা তো যেতে পারলাম না, কিন্তু আপনাদের জন্য জানিয়ে রেখে দিই, সেটা হচ্ছে $60 করে এমনিতে টিকিট। এটা বার্গেনিং হয়, বার্গেনিং হয়ে আমাদের $40 মতো পড়েছিল, যদিও সেটা ফেরত দিয়ে দিয়েছে আমাদের। আর ছোটদের ক্ষেত্রে 12 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এটা হাফ,
মিন্স $20 পড়েছে। আপনাকে প্রথমে বলবে $60, আপনি বার্গেন করে ওটা দরদাম কিন্তু হয়। আর আরেকটা কথা না বললেই নয়, মিরিসাতে এলে সবসময় একদিন নয় বরং 2 দিনের প্রোগ্রাম রাখবেন, কারণ সমুদ্রের উত্তাল পরিস্থিতির জন্য প্রায়শই শিপ ক্যান্সেল হয়। সেক্ষেত্রে একদিন না হলে পরের দিন আপনার ওয়েল ওয়াচিং হতেই পারবে। আর তাছাড়াও মিরিসার বিচগুলো প্রত্যেকটি ভীষণ সুন্দর। সময় দিয়ে দেখতে গেলে 2 দিন লাগবেই আপনার। মিরিসার হারবার ছেড়ে এবার এগিয়ে যাব প্যারট রক দেখতে। অতএব যাব মিরিসা বিচ, সেখান থেকে দেখা যাবে প্যারট রক। এইসব সাইট সিইংগুলোর জন্য আপনি চাইলে টুকটুক ভাড়া করে নিতে পারেন। আপনার হোমস্টে বা হোটেল থেকেও চাইলে আপনি সেই ব্যবস্থা করে নিতে পারেন। মিরিসা বিচ, তার থেকে মাত্র 50 মিটার দূরত্বে ছোট্ট বদ্বীপ প্যারট রক আইল্যান্ড। আপনাদের মধ্যে যারা এক্সপ্লোর করতে পছন্দ করেন তারা সমুদ্রের মধ্যে দিয়ে গিয়ে ট্রেক করে প্যারট রকে উঠতেও পারেন। আমরা অবশ্য বিচ থেকেই দেখেছি প্যারট রক। আমরা চলে এসেছি ভীষণ সুন্দর জায়গা, ফাঁকা একদম, বিশেষ ভিড়ভাট্টা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন সাদা বালির বিচ। এই যে প্যারট রক বিচে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি, এরই উল্টো দিকে হলো সিক্রেট বিচ। পর্যটকদের ব্যবহার করার মতন ভালো রাস্তা সিক্রেট বিচে যাওয়ার জন্য নেই। তাই জন্য আমরা স্থির করলাম সিক্রেট বিচ আর যাবো না, প্যারট রক বিচেই থাকবো এই মুহূর্তে। এত সুন্দর এই বিচটা, অবশ্যই আসবেন মিরিসাতে এলে। জানা গেল যখন ভাটার সময় জল কম থাকে তখন নাকি সিক্রেট বিচ থেকে অতি সহজে প্যারট রকে ওঠা যায়। প্যারট রকের গায়ে রয়েছে সিঁড়ি, সেটা বেয়ে বেয়ে পাহাড়ের উপরে যেখানটা নারকেল গাছ দেখছেন সেখানটা উঠে যাওয়া যায়। সূর্যাস্তের সময় সেখান থেকে দৃশ্য নাকি দারুণ মনোরম লাগে। তাই যখনই প্যারট রক বিচ যাবেন তখন জোয়ারের সময়টা না গিয়ে ভাটার সময় যাওয়ার চেষ্টা করবেন। ওই আমার পেছনে যে পাথরটা আছে, উঁচু একটা পাথর, সেটা হচ্ছে প্যারট রক। আর এই জায়গাতে যাওয়ার আদর্শ সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত। এই 6 মাস জল থাকে কাঁচের মতো পরিষ্কার, কাজেই অনায়াসেই আপনি খালি চোখে দেখতে পাবেন জলের তলার কোরাল দ্বীপপুঞ্জ এবং জলের তলার জলজ জীবন। এই সময়তেই স্নরকেলিংও হয় এখানে। ভাবা যায় জীবিকার তাগিদে মৎস্যজীবীরা কিভাবে মাছ ধরছে দেখুন একবার। বেশ অনেকক্ষণ ধরে ওদের কীর্তিকলাপ লক্ষ্য করছিলাম জানেন। ঢেউ আসার আগে চুপটি করে দাঁড়িয়ে আছে এক কোমর জলে, আর ঢেউ এলেই ছিপটা নামিয়ে টপাটপ ধরছে মাছ। দিনের শেষে এনার কি পরিমাণ মাছ জোগাড় হয়েছে দাঁড়ান দেখাই একবার আপনাদের। অদ্ভুত ব্যাপারটি কি জানেন, প্যারট রকের মাথার উপর একটি মাত্র নারকেল গাছ। দেখে মনে হচ্ছিল কেউ যেন এলোকেশে আদি অনন্ত যুগ থেকে দাঁড়িয়ে রয়েছে এই পাথরটার উপর। আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। এই রাস্তাটি গলের দিকে এগিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সমুদ্রের ধার বরাবর। একটি মাছ বাজার দেখে দাঁড়িয়ে পড়লাম। আপনাদেরও দেখাতে হবে তো এখানে সামুদ্রিক কি কি মাছ পাওয়া যায়। Squid. How much is prawn? Squid here, take away. Prawn. Take away. No, take away. This is okay, 2,200. This is 2,400. Okay. The big
only. This is no head on the discount here. Fine. And what is this fish? This is red mallet. This is dorado. This is dorado. Yes. And this one is Red snapper. red snapper. Okay. Sea bass. Sea bass. This tunias. Okay. এখান থেকে আপনি কাঁচা মাছ কিনেও নিয়ে যেতে পারেন, আবার বললে ওনারা কেটে পরিষ্কার করে রান্নাও করে দেবেন, যেমনটা আর 5টা সামুদ্রিক জায়গায় হয়ে থাকে। স্টিলড ফিশিং হলো ভারত মহাসাগরে ভারতের উপকূলে অবস্থিত শ্রীলঙ্কা দ্বীপ রাষ্ট্রের জন্য এক অনন্য মাছ ধরার পদ্ধতি। জেলেরা পেত্তা নামে একটি ক্রসবারের ওপর বসে থাকে এবং এটি একটি উল্লম্ব খুঁটির সাথে বেঁধে কয়েক মিটার দূরে বালিতে ঠেলে দেওয়া হয়। এই উঁচু অবস্থান থেকে জেলেরা তাদের লাইন ফেলে এবং মাছ ধরার জন্য না আসা পর্যন্ত অপেক্ষা করে। ধারণা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অনুশীলন শুরু হয়েছিল। যেসব মানুষরা এটি অনুশীলন করেছিলেন, প্রথমে তারা ডুবে যাওয়া জাহাজ এবং বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে মাছ ধরা শুরু করেছিলেন। তারপর কেউ কেউ প্রবাল প্রাচীরে তাদের স্টিলস তৈরি করতে শুরু করেন। ক্রমশ এই দক্ষতা উনাওয়াতুনা এবং ওয়েলিগামা শহরের মধ্যবর্তী দক্ষিণ তীরে 30 কিলোমিটার দীর্ঘ অঞ্চলে বসবাসকারী কমপক্ষে 2 প্রজন্মের জেলেদের কাছে স্থানান্তরিত হয়েছিল। এই ধরনের মাছ ধরার পদ্ধতি একমাত্র শ্রীলঙ্কায় দেখতে পাবেন আপনি। কি কেমন লাগছে, কোন বীজটা সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু দেখা হবে শ্রীলঙ্কা পর্বের পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।